নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আমি আজকে তোমাদের সপ্তম শ্রেণী চতুর্থ অধ্যায়ে যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে দিল্লি সুলতানি শাসন ব্যবস্থা। সেই দিল্লির সুলতানি শাসন ব্যবস্থা একটা তোমাদের মানে পুরোপুরি ছক করে একটা কি বলবো তোমাদের চার্ট করে দেখিয়ে দিচ্ছি। সুলতানি শাসন ব্যবস্থা শুরু এবং শেষ পুরোটাই আজকে একটা সংক্ষিপ্ত আলোচনা করব। একটা সংক্ষেপে একটা তোমাদের বলে দেবো যে সুলতানি শাসন ব্যবস্থা শুরু থেকে শেষটা, এবং উল্লেখযোগ্য সুলতানদের কথা আমি আলোচনা করেছি সবার কথা বিস্তারে, এবং আজকে আমি সেটাকে একটা ছকের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেবো এবং সুলতানি শাসনের অবসান কি করে ঘটলো, সুলতানি শাসন ব্যবস্থা শেষ কি করে হলো, সেটা আমি আজকে আলোচনা করে দেবো। তাহলে প্রথমে আমরা সুলতানি শাসন ব্যবস্থা যখন শুরু হয়েছিল আমরা কি বলেছিলাম মনে পড়ছে? সুলতানি শাসন ব্যবস্থা শুরু হয়েছিল কুতুবউদ্দিন আইবকের হাত ধরে, মনে পড়ছে? 1206 খ্রিস্টাব্দে সেই কুতুবউদ্দিন আইবক, তারপরে ইলতুৎমিশ, তারপরে রাজিয়া, তারপরে গিয়াসউদ্দিন বলবন, এদের সবার কথা আমি আলোচনা করেছি। এরা প্রত্যেকে কিন্তু মামেলুক দাস বংশ। এরা সবাই কোন বংশ? মামেলুক দাস বংশের সবাই শাসক ছিল, যারা দিল্লির সুলতানি যে সিংহাসন সেটা দখল করেছিল, তারাই শাসন করেছিল সেই সময়। কোন সময়? 1206 থেকে 1290। 1206 থেকে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত সুলতানি শাসনের ক্ষেত্রে এই মামেলুক দাস বংশ, যারা কুতুবউদ্দিন আইবক, তার জামাই ইলতুৎমিশ, তার মেয়ে রাজিয়া এবং ইলতুৎমিশেরই একজন অনুচর বা অনুগত বাহিনীর যোদ্ধা সেটা হচ্ছে গিয়াসউদ্দিন বলবন, এরা সবাই কিন্তু শাসন করেছিল। তারপরে কে শাসন করেছিল? খলজি বংশ, মনে পড়ছে? এটাও আলোচনা করেছি, সব তোমরা আমার চ্যানেলে সার্চ করলে পেয়ে যাবে যে খলজি বংশ তারপরে খলজি বিপ্লব ঘটিয়ে বলবনের কাছ থেকে ক্ষমতা দখল করেছিল। এবং কখন ক্ষমতা দখল করেছিল তারা? খলজি বংশ কতটা রাজত্ব করেছিল? তারা 1290 থেকে 1320, 1290 থেকে তারা 1320 অব্দি খলজি বংশ দিল্লিতে শাসন করেছিল। কারা কারা? খলজি বংশের প্রতিষ্ঠা করে হচ্ছে জালাউদ্দিন খলজি। খলজি বংশের প্রতিষ্ঠা করে জালালউদ্দিন খলজি, এবং তারপর তার খলজি বংশের উল্লেখযোগ্য সুলতান, শুধু খলজি বংশেরই না, দিল্লির একজন উল্লেখযোগ্য সুলতান, তিনি হলেন আলাউদ্দিন খলজি। তিনি হলেন আলাউদ্দিন খলজি, তিনি কিনা জালালউদ্দিন খলজির ভাইপো এবং তার জামাই। এগুলো সবই আমি আলোচনা করেছি। তাহলে খলজি বংশ তারপরে দিল্লিতে শাসন করেছিল 1290 থেকে 1320 পর্যন্ত, এটা বলা হচ্ছে খলজি বংশ। তারপরে কোন বংশ এলো? তারপরে এলো তুগলক বংশ। তারপরে খলজি বংশের পরে কারা ক্ষমতা দখল করেছিল? তুগলক বংশ, মনে পড়ছে? গিয়াসউদ্দিন তুগলকের বড় ছেলে মোহাম্মদ বিন তুগলক এবং ফিরোজ শাহ তুগলক, দুজনের বিষয়ে কিন্তু আমি ভালো করে আলোচনা করেছি। তাই এই দুজন হচ্ছে উল্লেখযোগ্য সুলতান তুগলক বংশের। এই তুগলক বংশে মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, তাদের রাজত্বকাল কত ছিল? 1320 থেকে 1412। 1320 থেকে 1412 পরপর দেখো সালগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। খলজি বংশ শেষ হলো 1320-তে, তারপরে শুরু হলো তুগলক বংশ। তুগলক বংশ শুরু হয়েছে 1320 থেকে 1412। এই পর্যন্ত কিন্তু আমার আলোচনা হয়ে গেছে। এই পর্যন্ত সুলতানদের কথা আমি বিস্তারে আলোচনা করেছি। এবারে আমি তোমাদের বলবো পরবর্তী বংশের কথা। এবং এই যে এত দূর পর্যন্ত এসেছিল ফিরোজ শাহ তুগলকের সময়ে, কিন্তু আস্তে আস্তে দিল্লির সুলতানি শাসন কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে যায়। কেন? অনেক রাজ্য আর কি, অনেক ছোট ছোট অঞ্চল তারা কিন্তু নিজেদের মতো করে সুলতানি শাসনের আওতা থেকে বেরিয়ে পড়ে এবং তারা নিজেরা কিন্তু স্বাধীনভাবে শাসন করে। কোনগুলো সেগুলো? সেটা হচ্ছে জৌনপুর, গুজরাট, মালওয়া, বাংলা। আমি বাংলার কথা তোমাদের ফিরোজ শাহ তুগলক আলোচনার সময় বলেছিলাম যে বাংলায় শামসুদ্দিন ইলিয়াস শাহ, মনে পড়ছে? শামসুদ্দিন ইলিয়াস শাহ কে পরাজিত করতে পারেনি ফিরোজ শাহ তুগলক, তাই বাংলা কিন্তু স্বাধীনভাবে শাসন কিন্তু করছিল ইলিয়াস শাহ। এবং সেই সময় দিল্লির সুলতানি শাসন অনেকটা ছোট হয়ে যায়, তার আগে কিন্তু অনেকটা বড় ছিল। এইবারে আমি আলোচনা করব সৈয়দ বংশের কথা। আচ্ছা, এটা বলে দিই যে এতদূর পর্যন্ত তোমরা যে শাসকদের তোমরা দেখতে পাচ্ছ, এতদূর পর্যন্ত মানে কুতুবউদ্দিন আইবক থেকে ফিরোজ শাহ তুগলক, দাস বংশ থেকে তুগলক বংশ, এই এত পর্যন্ত ছিল কিন্তু তুর্কি শাসক। এরা সবাই কিন্তু ছিল তুর্কি শাসক। এরা তুর্কি শাসক বা টার্কিশ ছিল। এরাই কিন্তু দিল্লির সুলতানি শাসন ব্যবস্থাকে তখন
ভোগ করতো বা তারাই শাসন করতো। কিন্তু এরপরে যারা শাসন করে মানে সৈয়দ বংশ, তারপরে হচ্ছে লোদি বংশ, এই সৈয়দ বংশ এবং লোদি বংশ এরা কিন্তু ছিল আফগান শাসক। এরা কারা? এরা ছিল আফগান শাসক। আগে করতো তুর্কি শাসন, তারপরে চললো আফগান শাসন। তাহলে সেই আফগান শাসনে সৈয়দ বংশ ছিল প্রথম, যারা প্রথম দিল্লি সুলতানি পদ নেয়। সেক্ষেত্রে সৈয়দ বংশে প্রতিষ্ঠা করে খিজির খাঁ। খিজির খাঁ ছিলেন সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা। তিনি মানে সৈয়দ বংশ রাজত্বকাল কত ছিল? 1414 থেকে 1451। 1414, 12তে শেষ হয়েছে তুগলকের বংশ। তারপরে কিছুদিন নৈরাজ্য চলেছিল, কিছুদিন দিল্লিতে অরাজকতা চলেছিল, তারপরে বংশ ক্ষমতা দখল করলো সৈয়দ বংশ। সৈয়দ বংশের তাহলে রাজত্বকাল হলো 1414 থেকে 1451। এবার সৈয়দ খানের রাজত্বকাল কত? তার কিন্তু বেশি দিন রাজত্বকাল নেই। তার রাজত্বকাল হচ্ছে 1414 থেকে 1421, বেশি দিন নয়, 1414 থেকে 1421। কেন জানো তো? কারণ খিজির খাঁ এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি নিজেকে সুলতান বলে মানতেন না। নিজেকে তিনি সুলতান বলতেন না, বাকিরা সবাই নিজেকে সুলতান বলার জন্য, ক্ষমতা দখল করার জন্য লড়াই করে গেছেন, নিজের সার্বভৌম ক্ষমতা অধিকার করার জন্য লড়াই করে গেছেন। কিন্তু খিজির খাঁ তিনি কিন্তু নিজেকে সুলতান বলে মানতেন না। তিনি একদিকে কি করতেন, মঙ্গল শক্তি, সেই মঙ্গল শক্তির কথা তোমাদের অনেকবার বলেছি, যারা দিল্লি বারবার আক্রমণ করেছিল, সেই মঙ্গল শক্তির প্রতি কিন্তু এই খিজির খাঁ আনুগত্য দেখিয়েছিল, তাদের প্রতি অনুগত ছিল। আবার তার আগে যে তুগলক বংশ রাজত্ব করতো, সেই তুগলক বংশের খোদাই করা যে মুদ্রা, সেই মুদ্রাটাই কিন্তু সৈয়দ বংশে এই খিজির খাঁ কিন্তু চালু রেখেছিল। তিনি নিজস্ব কোনো মুদ্রা কিন্তু প্রচলন করেননি, কারণ তিনি তো নিজেকে সুলতান বলে মনেই করতেন না। সচরাচর দিল্লিতে যারাই সুলতান হয়েছে পরপর তারা কিন্তু নিজেদের মুদ্রা প্রচলন করেছে, কিন্তু খিজির খাঁ তিনি কিন্তু মুদ্রা প্রচলন করেননি। তিনি মুদ্রা প্রচলন করেননি, নিজেকে সুলতান বলে মানতেন না, যা মধ্যযুগের ইতিহাসে আগেও ঘটেনি, পরেও ঘটেনি। এই ঘটনা একটা বিরল ঘটনা ছিল। এই খিজির খাঁ তাই রাজত্বকাল বেশি দিন চলেনি। উনি 1414 থেকে 1421 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি সুলতান বলবো না, তিনি শাসন করেছিলেন দিল্লিতে। তারপরে যে সৈয়দ বংশের ছিল যারা শাসন করেছিল, তারা পরবর্তীকালে কিছুদিন দিল্লিতে শাসন করেছিল। তাই যে কোনো সুলতান যদি নিজের সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠা করতে না পারে, সে তো বেশি দিন শাসন করতে পারবে না। ভালো মানুষের কোনো দাম নেই, এটা সত্যি কথা। বেশি ভালো হয়ে থাকলে সুলতানি পদ তখনকার সময় দখল করা যেত না। শাসক হতে গেলে তাকে একটু সেরকম দৃঢ় প্রতিজ্ঞ হতে হয়। তো সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খাঁ কিন্তু বেশি দিন শাসন করতে পারেননি। তারপরে কিছুদিন অন্যান্য সুলতানরা করেছিল, কিন্তু খিজির খাঁ কিন্তু পারেননি। এটা তোমাদের শর্ট কোশ্চেন আসে, কে নিজেকে সুলতান বলে মানতেন না? খিজির খাঁ। এরপর আমি বলবো লোদি বংশের কথা। লোদি বংশের কথা, লোদি বংশ পরবর্তীকালে শাসন করে। লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বহলল লোদি। বহলল লোদি ছিলেন লোদি বংশের প্রতিষ্ঠাতা। আর লোদি বংশের রাজত্বকাল কতটা? 1451 থেকে 1526। 1451 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল লোদি বংশের শাসন দিল্লিতে, এবং এই লোদি বংশের প্রতিষ্ঠা করেন বহলল লোদি। তার রাজত্বকাল কত? 1451 থেকে 1489। 1451 থেকে 1489 এই বহলল লোদি। এবং এই বহলল লোদি তিনি কিন্তু আফগানি রীতি মেনে, যেহেতু এরা আফগান শাসক ছিলেন, আমি তোমাদের আগেই বললাম যে এরা আফগান শাসক ছিলেন, তাই আফগান রীতি, আফগানি যে রীতি ছিল, রুলস রেগুলেশন ছিল, সেইটাকে মেনে আফগান সর্দারদের সঙ্গে তিনি তার ক্ষমতাকে ভাগ করে নিয়েছিলেন, তিনি তার আসনকে ভাগ করে নিয়েছিলেন। একাই পুরো সব ক্ষমতা দখল করেছিলেন না, কারণ তিনি আফগান রীতিটা মেনেছিলেন, তিনি আফগান সর্দারদেরও কিছু ক্ষমতা দিয়েছিলেন। কিন্তু এই বহলল লোদি কিন্তু নিজে যে একটা লোদি বংশের একটা প্রতিষ্ঠা, দিল্লিতে একটা উল্লেখযোগ্য একটা ছাপ ফেলতে চেয়েছিলেন, দিল্লিতে লোদি বংশের একটা প্রতিষ্ঠা করতে কিন্তু তিনি চেয়েছিলেন। তাই জন্য তিনি কিন্তু কি করেছিলেন, যে জৌনপুর দিল্লি সুলতানির আওতায় বেরিয়ে গেছিল, সেই জৌনপুরকে তিনি কিন্তু পুনরায় সুলতানি শাসনে অন্তর্ভুক্ত করেছিলেন। তিনি সুলতানি শাসন ব্যবস্থার মধ্যে আবার তাকে অন্তর্ভুক্ত করেছিলেন। কে? এই বহলল লোদি জৌনপুরকে করেছিলেন। তাই তার জন্য তিনি কিন্তু বোঝা যায় তার সময় কিন্তু ক্ষমতা কিছুটা হলেও বাড়ে দিল্লি সুলতানি শাসনে।
সৈয়দ বংশের সময় ক্ষমতা কিছু বেড়েছিল না, কিন্তু লোদী বংশের সময় ক্ষমতা কিছুটা হলেও বেড়েছিল। তাহলে বহলোল লোদী যিনি জৌনপুর দখল করে নেন এবং তার রাজত্বকাল ছিল 1451 থেকে 1489। তারপর বহলোল লোদীর পরে আসেন সিকান্দার লোদী। তারপরে বহলোল লোদীর পরবর্তীকালে সুলতান হন সিকান্দার লোদী। তার রাজত্বকাল ছিল 1489 থেকে 1517। 1489 থেকে 1517। পরপর দেখো সালগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে, পরপর এরা রাজত্ব করেছে। সিকান্দার লোদী কিন্তু আবার ওই আফগান সর্দারদের সঙ্গে ক্ষমতা ভাগ করাতে বিশ্বাসী ছিলেন না। তিনি বলতেন যা দখল করব আমি একাই সুলতান, আমি একাই সার্বভৌম ক্ষমতার অধিকারী, আমি ওয়ান অ্যান্ড অনলি সুপ্রিম পাওয়ার। তাহলে সেক্ষেত্রে সিকান্দার লোদী কিন্তু আফগান সর্দারদেরকে নিয়ন্ত্রণ করতেন, তাদেরকে কন্ট্রোল করতেন এবং জনগণদের এবং আফগান সর্দারদের তিনি কিন্তু বুঝিয়ে দিয়েছিলেন যে আমি সুলতান, আমি সবার ওপরে, আমি শ্রেষ্ঠ। সিকান্দার লোদী কিন্তু এইভাবে রাজত্ব করেছিলেন, সুলতানি শাসনে শাসন করেছিলেন। তার রাজত্বকাল ছিল 1489 থেকে 1517। তারপর সিকান্দার লোদীর বড় ছেলে ইব্রাহিম লোদী যখন কিছুদিন শাসন করে সেই সময় কিন্তু সুলতানি শাসনের অবসান ঘটে। ওইখানেই কিন্তু সুলতানি শাসনের অবসান ঘটে, লোদী বংশের অবসান ঘটে 1526 খ্রিস্টাব্দে। কেন? বিখ্যাত একটা ইতিহাসে ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটা কি? 1526 খ্রিস্টাব্দে হয়েছিল প্রথম পানিপথের যুদ্ধ। কাদের মধ্যে হয়েছিল? মুঘল সম্রাট বাবর তথা মুঘল বংশের প্রতিষ্ঠাতা মুঘল সম্রাট বাবর এবং ইব্রাহিম লোদী, যে ইব্রাহিম লোদী ছিল সিকান্দার লোদীর বড় ছেলে, সেই ইব্রাহিম লোদীর সঙ্গে মুঘল সম্রাট বাবরের কিন্তু যুদ্ধ হয়, যে যুদ্ধ প্রথম পানিপথের যুদ্ধ নামে পরিচিত। এবং এটা হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। এবং এই যুদ্ধে মুঘল সম্রাট বাবর তিনি কিন্তু জয়লাভ করেন এবং মুঘল বংশে দিল্লি এবং আগ্রায় মুঘল বংশের প্রতিষ্ঠা করেন, ক্ষমতা দখল করেন মুঘল সম্রাট বাবর। এবং সব থেকে মানে কি বলবো মজার বিষয় বলো আর একটা খুবই একটা বিষয় যে বাবরের সুলতান সৈন্য সংখ্যা কিন্তু অনেক কম ছিল ইব্রাহিম লোদীর থেকে। ইব্রাহিম লোদীর যে সৈন্য সংখ্যা ছিল তার থেকে কিন্তু মুঘল সম্রাট বাবরের সৈন্য সংখ্যা অনেক কম ছিল। কিন্তু মুঘল সম্রাট বাবরের ঘোড়সওয়ার মানে যারা ঘোড়ায় চড়ে যুদ্ধ করে, ঘোড়সওয়ার এবং তীরন্দাজ বাহিনী যারা তীর ধনুক চালায়, সেই তীরন্দাজ বাহিনী এটা কিন্তু খুবই ওদের দক্ষ ছিল, খুবই ভালো ছিল। যে কজন সৈন্য ছিল তারা কিন্তু খুবই দক্ষ ছিল, তারা ক্যাপেবল ছিল। এবং বাবর আরেকটা কারণে জিতেছিলেন, তিনি রুমি কৌশল হচ্ছে একটা তুর্কিদের শেখানো একটা কৌশল, টার্কিশদের কাছ থেকে এই কৌশল বা এই ট্রিক্স শিখেছিলেন কে? মুঘল সম্রাট বাবর। এই রুমি কৌশলের দ্বারাই কিন্তু ইব্রাহিম লোদীর এত সৈন্য সামন্তকে পরাজিত করে ইব্রাহিম লোদীকে পরাজিত করেন কে? মুঘল সম্রাট বাবর। এবং ইব্রাহিম লোদী কিন্তু এই পানিপথের যুদ্ধে তিনি মারা যান, তার মৃত্যু হয় এবং তার মৃত্যুর সঙ্গে সঙ্গে এই যে এত বড় সুলতানি শাসন পুরো তার অবসান ঘটে। দেখো যে কোনো সাম্রাজ্যেরই সূচনা হয় তার আবার অবসান ঘটে, শুরু হলে শেষও হয়। এক্ষেত্রেও তাই হয়েছিল, সুলতানি শাসনের সূচনা হয়েছিল, তারপরে ইব্রাহিম লোদীর সময় সেটা সমাপ্তিও ঘটে, অবসানও ঘটেছিল। তারপরে মুঘল সাম্রাজ্যের শুরু হয়, দিল্লি এবং আগ্রায় মুঘলরা দখল করেছিল, সেটা আমি পরবর্তীকালে তোমাদের আলোচনা করব। কিন্তু সেই মুঘল শাসনও কিন্তু একটা সময় শেষ হয়েছিল, তাই জন্য কোনো কিছু থেমে থাকে না, শুরু হলে শেষও হয়। তো এই হচ্ছে দিল্লির সুলতানি শাসন। এবং আমি তোমাদের একটা সংক্ষেপে তোমাদের বলে দিলাম, আশা করি তোমরা যদি আমার এটাকে ভালো করে মন দিয়ে শোনো তোমাদের মনের মধ্যে গেঁথে যাবে সুলতানি শাসনের ব্যাপারে, সুলতানি শাসন ব্যবস্থা, তাদের উল্লেখযোগ্য সুলতানদের বিষয় আমি কিন্তু একটা ভালো করে ছক করে তোমাদের বলে দিলাম। তোমরা মন দিয়ে শুনে থাকো তাহলে তোমরা কিন্তু ভালো করে এই জিনিসটাকে মাথার মধ্যে গেঁথে নিও। এই হচ্ছে সুলতানি শাসনের শাসন ব্যবস্থা এবং তার অবসান। এবং এই কারণে যারা এখনো শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, তবে কিন্তু নোটিফিকেশন পাবে। আমি অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে কিন্তু আলোচনা করছি, তাহলে যারা দেখছো তারা কিন্তু ভালো করে মন দিয়ে এটাকে দেখে নিও, বারবার শুনে নিও, দেখবে সুলতানি শাসন পুরোপুরি তোমাদের মাথায় ঢুকে যাবে।
এই হচ্ছে আমার আজকে সুলতানি শাসনের বিষয়ে আলোচনা শেষ করছি। শাসনের শুরু এবং শেষ কিভাবে হলো সবটাই তোমাদের আমি আলোচনা করলাম। তো এইখানে আমি এই বিষয়বস্তুর আলোচনা শেষ করছি। নমস্কার।